আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে চিফ প্রসিকিউটর। এদিকে আওয়ামী লীগের প্রেতাত্মারা সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে আব্দুস সালাম। এছাড়া ইসলামী দলগুলোর ঐক্যই বিকল্প রাজনৈতিক শক্তি বলল মুফতি ফয়জুল করিম। আরও থাকছে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দেব, আল জাজিরাকে ডক্টর ইউনূস সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলল চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি হয়। এ সময় ট্রাইব্যুনাল জানতে চায় শেখ হাসিনা কোথায়। তখন চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন, তবে ইন্টারপোল এবং বন্দী পত্তপূর্ণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। পরে জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যার মামলায় তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা বলেও জানা গেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। বর্তমানে অন্য মামলায় তারা সবাই কারাগারে রয়েছেন। 27 অক্টোবরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম আহমদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আওয়ামী লীগের প্রেতাত্মারা সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে বলল আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পরে এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে, কোনটা পরে করবে, এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। আব্দুস সালাম বলেন, এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে 5 আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তারপর 3 মাসের ব্যবধানে এসে প্রতিবাদও জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নেই। দুর্ভাগ্য হলো তারা সরকার কোনটা আগে করবে, কোনটা পরে করবে তাদের চিকিৎসা না করে তারা সরকার ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। তিনি বলেন, একটা কথা ঠিক মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমনই এই সরকারকে দরকার, ঠিক তেমনি ভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আব্দুস সালাম আরো বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দিন। চাল, ডাল, তেল, পানির দাম কমানো যায় কিনা সেদিকে দেখেন। সামনে রমজান আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিন। স্টেডিয়াম বানাতে যাবেন না, 50ওয়ালা পরিকল্পনা নেবেন না। শেখ হাসিনা 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল, তাই আজকে যেটা দরকার সেটা করেন, কর্মসূচি কমিয়ে আনেন। ইসলামী দলগুলোর ঐক্যই বিকল্প রাজনৈতিক শক্তি বলল মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ এখন বিএনপি, আওয়ামী লীগের বাইরে বিকল্প কোনো রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। ইসলামী দলগুলোর ঐক্যই হবে সেই বিকল্প রাজনৈতিক শক্তি। ইসলাম, মানবতা ও দেশ, এই 3 স্তরের ভিত্তিতে আমরা সেই ঐক্যের প্রত্যাশা রয়েছি। আমাদের ভেতরে আলোচনাও চলছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন। 5 আগস্টের আগে যদি সুষ্ঠু একটা নির্বাচন হতো তাহলে চোখ বন্ধ করে রাষ্ট্র ক্ষমতায় যেত বিএনপি, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাদের সেই জনসমর্থন এখন আর নেই। কেন নেই তা আপনারাও জানেন। ঘুরে ফিরে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না দেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখুন, এখন তো আর মত প্রকাশের বাধা নেই। সাধারণ মানুষ কি মন্তব্য করছে। তারা এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আরেকটিকে ক্ষমতায় আনতে চায় না। আগস্টের লড়াই কারা করেছে? এদেশের ছাত্র
ছাত্র জনতা তারা কি চায়? সবাই চায় একটি দুর্নীতিমুক্ত দেশ, যেখানে লুটপাট থাকবে না, অবৈধ দখল থাকবে না, হামলা ভাঙচুর থাকবে না। দেশ চলবে আইনের শাসনে, পুলিশ ও বিচার বিভাগ হবে ন্যায় ভিত্তিক। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কি এগুলো নিশ্চিত করতে পেরেছে? একটা কথা মনে রাখবেন, 47-এর দেশ বিভাগের সময় এদেশের মানুষ যেমন পাকিস্তানের পক্ষে ছিল, তেমনি 70-এর নির্বাচনে তারাই আবার পশ্চিম পাকিস্তানকে না বলে দিয়েছে। 20 থেকে 25 বছর আগে ভোটের পরিসংখ্যান কি ছিল তা বর্তমানের সঙ্গে মেলালে চলবে না। 2008 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ এখন পালিয়ে বেড়াচ্ছে। 53 বছরের অপশাসনে অতিষ্ঠ মানুষ তাই বিকল্প চায়। সব সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে। এমন একটা ইসলামী শাসন ভিত্তিক দেশ দেখান যেখানে এমন একটা অভিযোগ আছে। দেশের মানুষ যেমন চাইছে তৃতীয় কারো হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরখ করতে, তেমনি আমরাও চাইছি সাধারণ জনগণকে দেখাতে যে একমাত্র ইসলামই পারে সব ধর্ম আর মতের মানুষকে শান্তি সমৃদ্ধি দিতে। অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপির সব তৎপরতায় এখন নির্বাচন ঘিরে, কিন্তু অন্তর্বর্তী সরকার 100 দিনেও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় দলের শীর্ষ নেতারা সরকারের উপর আরো চাপ সৃষ্টির কথা বলছেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকার যদি সামনের ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। আর বিএনপির মধ্যে নানা ধরনের আশঙ্কাও কাজ করছে। চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও আপাতত তিনি দেশের বাইরে যাচ্ছেন না বলে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবে তাও নিশ্চিত নয়, কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব মামলাই রয়ে গেছে। জামিন প্রক্রিয়াও শুরু হয়নি। গত 6 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা। সেখানেই নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয়। তারা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায়, তা না হলে তারা সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেন। আর রোডম্যাপ না পেলে মার্চ নাগাদ তারা আন্দোলনে যেতে পারেন। তবে বিএনপির নেতারা রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা স্বীকার করলেও মার্চে আন্দোলনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বিএনপির এই রোডম্যাপ নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গেও কথা বলছে। নির্বাচনে আন্দোলনের শরিকদের তারা কিছু আসন ছেড়ে দেবে, এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বিএনপির মধ্যে নানা সংশয় কাজ করছে। তার মধ্যে 1-11-এর সময়ে 2- থিওরি নিয়েও কেউ কেউ কথা বলছে। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না, কারণ চিকিৎসকরা এখনো তাকে অনুমতি দিচ্ছে না। আর তারেক রহমান সাহেবের মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হচ্ছে। যদিও ডক্টর ইউনূস সাহেব তার বিরুদ্ধের মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিচ্ছেন, আমি মনে করি তিনি এটা ঠিক করছেন না। তারও আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত। শেখ হাসিনা তার মামলা নিজেই ইচ্ছে মতো প্রত্যাহার করিয়ে কিন্তু সমালোচনার মুখে পড়েছেন। আল জাজিরাকে ডক্টর ইউনূস সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ জনগণ দ্রুত এগিয়ে যেতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করলেও তিনি এর নির্দিষ্ট সময়সীমা জানাননি। তবে তিনি নিজে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টিতে তার যেমন বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও তার বন্ধু আছে, ফলে তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা হবে না। আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। তিনি এই সাক্ষাৎকারের সংস্কার, জলবায়ু, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এইসব সংস্কার শেষ করা হোক তা চাও? সবকিছু জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে জানান তিনি। ডক্টর ইউনূস আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জীবনের শেষ পর্যায়ে এসে তার এই ধরনের কোনো ইচ্ছে নেই। তিনি নির্বাচনে অংশ নেবেন না, তিনি রাজনীতিক নন।